করোনাকে জয় করে এই প্রথম কবির জন্য প্রকাশ্যে এলেন কবি জয় গোস্বামী। সৌজন্যে বহরমপুরের অনিয়মিত সাহিত্যপত্র জন্মদিন। জয় গোস্বামী 2021 সালের কবি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রদান করলেন কবি অভীক মজুমদারকে। অভীকবাবু রাজ্য সরকারের সিলেবাস কমিটির চেয়ারম্যান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক। কবি জয় গোস্বামীর সল্টলেকের আবাসনে বসেছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। ঘরোয়া পরিবেশে সস্ত্রীক জয় গোস্বামী পরিবারের আন্তরিকতায় জন্মদিনের পুরস্কার প্রদান অনুষ্ঠান অন্য মাত্রায় পৌঁছায়। ছিলেন জন্মদিন সাহিত্যপত্রের মুখ্য উপদেষ্টা কবি, সাংবাদিক, চিত্র পরিচালক ঋতব্রত ভট্টাচার্য সহ একাধিক সৃজনশীল ব্যক্তিত্ব। উল্লেখ্য, 2001 সালে কবি সুধীন্দ্রনাথ দত্তের জন্ম শতবর্ষ থেকে জন্মদিন সাহিত্যপত্র বাংলা ভাষায় প্রথম এই পুরস্কার সম্মান প্রচলন করেছে। পাগলের সঙ্গ করো এই কাব্যগ্রন্থের জন্য পুরস্কার পেলেন অভীক মজুমদার। বীরবার্তায় দেখুন সেই অনুষ্ঠানের সংক্ষিপ্ত। শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি ঘরোয়া অনুষ্ঠান, যার মধ্যে দিয়ে কবি সুধীন্দ্রনাথ দত্তের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে। 2021 সালের জন্য কবি অভীক মজুমদারকে এই পুরস্কার প্রদান করবেন কবি জয় গোস্বামী। আমাদের মধ্যে রয়েছেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, মনিরুল ইসলাম রয়েছেন, কাবেরীদি রয়েছেন এবং অন্যান্য তরুণ কবিরাও রয়েছেন। প্রথমেই আমরা আমাদের অতিথিদেরকে একটু পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে আমরা বরণ করছি। মুর্শিদাবাদেরই ভূমিপুত্র সুমন বাবুকে বলবো, প্লিজ আপনি আসুন। জয় গোস্বামীকে সুমন বাবু একটু ঘুরে গিয়ে এবার কাবেরীদিকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জন্মদিন পত্রিকার সুবীর ঘোষ। এবার এবছর যিনি সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রাপক, কবি, অধ্যাপক, অত্যন্ত জনপ্রিয় মানুষ, পশ্চিমবঙ্গের বিদ্যালয় সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, তাকে উত্তরীয় বরণ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন শুভ্র বিকাশ নন্দ, তাকে অনুরোধ করছি। এদিকে ঘোরো, তুমি সাইড থেকে সকলকে নমস্কার। রাজীব ঘোষকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তিনি কলকাতা থেকে অনেক দূরে এই মুর্শিদাবাদে বসে তিনি কবিতা চর্চা, সাহিত্য চর্চা করে যাচ্ছেন, পত্রিকা প্রকাশ করে যাচ্ছেন। আমরা একবার 97 সালে সেখানে গিয়েও ছিলাম এবং এটা খুঁজে খুঁজে যে এবছর অভীক মজুমদারকে এই বিশেষ বইটির জন্যে সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার দেওয়ার কথা তা বিবেচনা করলেন। এই জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। আর আমাকে বলা হচ্ছে যে আমি সম্মতি দিয়েছি বা এই জন্য আমার ধন্যবাদ জানানো হচ্ছে যে আমার বাড়িতে আসার জন্যে। আসলে আমার বাইরে বেরোনোর অবস্থা তেমন নেই, সেই জন্যেই আমি বলেছিলাম যে আমি বইমেলাতে বা এতে যেতে পারবো না। তখন ওরা বলেন যে আপনার বাড়িতে হলেও আমাদের আপত্তি নেই। আমি খুব সম্মানিত বোধ করছি যে আমার বাড়িতে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং আমার স্ত্রী কাবেরী এতে সহযোগিতা করেছে, আমার মেয়ে সেও খুব খুশি হয়েছে। আমি একটা কথা বলতে চাই যে গত 32 বছর যে বাংলা কবিতার চর্চা হয়ে আসছে, গত 32 বছরে যারা লিখতে এসছেন তাদের মধ্যে প্রধানত এই জীবনানন্দের ঠিক পরেই যেমন কবিতায় সংকেত ধর্মের উপস্থিতি দেখা গিয়েছিল,
এই গত 30-32 বছরের যে কবিতা চর্চায় যারা এসেছেন তাদের মধ্যে সংকেত ধর্মিতারা তেমন দেখা যায় না। হয়তো তার বদলে যা এসেছে তা হচ্ছে বিবরণ ধর্মিতা, মানে প্রধানত ছন্দ মিল যুক্ত বিবরণ অথবা ছন্দ মিল মুক্ত গদ্যে বিবরণ। অরুণ মিত্র যখন কবিতা লিখেছেন তখন অরুণ মিত্রের কবিতাতেও, বা সুভাষ মুখোপাধ্যায় যখন গদ্যে কবিতা লিখেছেন, বা ভাস্কর চক্রবর্তী যখন গদ্যে কবিতা লিখেছেন, তখন আমরা দেখেছি তার মধ্যেও কিন্তু গদ্য ভঙ্গি হলেও তার মধ্যে কিন্তু সংকেতের উপস্থিতি রয়েছে। কিন্তু এই সংকেত ধর্ম ধীরে ধীরে এখন খুব, এই গত 32 বছরের মধ্যে আমরা 3 থেকে 4 জন কবির মধ্যে এই সংকেত ধর্মের উপস্থিতি দেখতে পাই, এবং তারা কিন্তু কখনো, এই 3 বা 4 জনের কথা আমি বলছি, এরা কিন্তু কখনো খুব বড়ভাবে প্রচারের আলোয় আসেননি। সেই রকমই একজন কবি হচ্ছেন অভীক মজুমদার। সুধীন্দ্রনাথ দত্ত কিন্তু কখনো তার কবিতাকে তরল করে দেননি, যে অনেক পাঠক লাভের জন্য তিনি তার কবিতাকে কখনো সরলীকৃত করেননি। এদিক দিয়েও কিন্তু আমি বলবো সুধীন্দ্রনাথ দত্তের সঙ্গে সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার যে অভীক মজুমদারের হাতে অর্পিত হচ্ছে, তার একটা অন্যতম যোগসাজশ বা একাধিক একটা সংযুক্তি হচ্ছে এই, যে অভীক মজুমদার কখনো নিজের কবিতাকে তরলীকৃত করে, বা আমি বলতে চাইছি যে বেশি মানুষ আমার কবিতা বুঝুক, বেশি মানুষ আমার কবিতা পড়ুক, এই জন্যে আমি আমার কবিতাকে ঠিক আরেকটু জনমুখী করে তুলব, এইটা কিন্তু অভীকের কখনো নজর ছিল না। অভীক চেয়েছেন তার কবিতার অন্তঃস্বরের মধ্যে, তার নিজের অন্তঃস্বরের মধ্যে ঢুকতে, এবং তার সঙ্গে আমি জানি যে তার একটা গদ্যের মধ্যে তিনি এটা লিখেছিলেন, বুদ্ধদেব বসুর একটি লাইন উল্লেখ করে, যে আমি আর মুখোমুখি আমি, ঠিক এই দর্শনেও আমি বিশ্বাস করি না। আমার কাছে সমাজটাও একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। তিনি নন্দীগ্রাম আন্দোলনের সময় খুব প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন, মানে রাস্তায় লিফলেট ছড়ানো থেকে শুরু করে মানে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন, এবং নিজের কর্মস্থলে প্রচুর বিরোধিতা সহ্য করেও কিন্তু তিনি সেই ভূমিকা নিয়েছিলেন। অর্থাৎ তার কাছে সমাজটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সমাজ এবং ব্যক্তি, এই দুটো জিনিসকে কিন্তু যে ধারণ করতে পারে যে সার্থক কবিতা, তার আরো এক উজ্জ্বল উদাহরণ হচ্ছেন অভীক মজুমদার। এবং আমি এটাও বলবো, তিনি তার কবিতায় যে ছন্দ প্রয়োগ করেন, সে ছন্দ প্রয়োগ করেন তিনি অত্যন্ত কেবল নিপুণতা দিয়ে বা দক্ষতা দিয়ে বলা যাবে না। ছন্দের যে মূল জায়গা শ্বাস, সেই শ্বাসকে এবং গণিত, এই যে দুটো জিনিস, তার দ্বারা যে ছন্দ গঠিত হচ্ছে, আমাদের দেহের ভেতর থেকে যে ছন্দের স্পন্দন উঠে আসছে, সেইটাকে কিন্তু ধরতে পারেন অভীক মজুমদার। যার জন্য আমরা দেখব যে তার অনেক লাইন হয় ছাড়া ছাড়া, ফাঁকে থাকে, অনেক লাইন রেঞ্জ থেকে সরে এসে মাঝখানে বসে যায়, এবং সেইখানে কিন্তু আমাদের লাইনটি সম্পূর্ণ হচ্ছে না, পরের লাইনের জন্য টানটা, অর্থাৎ দমটা সেই পরের লাইনে গিয়ে নেওয়ার জন্য আমাদের ভেতরে থাকছে। এই যে জিনিসটা, অর্থাৎ ছন্দকে তার অন্তর্গত জায়গা থেকে জানা, তার শ্বাসের জায়গা থেকে জানা, ছন্দ কেবল বাইরের কাঠামো মাত্র নয়, তা কবিতার শরীর, এবং আমার শরীর থেকে সেই শরীর উৎপন্ন হচ্ছে, আমার শরীর এবং মন থেকে সেই শরীর উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা কিন্তু উনি অভীক মজুমদার যেমন সুধীন্দ্রনাথ, বিষ্ণু দে, এদের কাছ থেকে শিখেছেন,
শিখেছেন শঙ্খ ঘোষ, শক্তি এদের কাছ থেকে, অলোক রঞ্জন এদের কাছ থেকে। তেমনই আবার তার কবিতার মধ্যে তিনি গ্রহণ করেছেন এখন বিলুপ্ত হয়ে যাওয়া 60-এর দশকের একটি বাংলা সাহিত্য, একটি বাংলা কবিতা আন্দোলনের মানে উত্তরাধিকারও। সেই আন্দোলনটির নাম ছিল শ্রুতি আন্দোলন, যা 1960-এর মাঝামাঝি জেগে ওঠে এবং তারপর আস্তে আস্তে তা মিলিয়েও যায়। তা দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তা রেখে গেছে এই অভিক মজুমদারের মতন কোনো উত্তরাধিকারীকে। এবং অভিক মজুমদার ছাড়া এই পুরো এখন যারা কবিতা লিখছেন তাদের মধ্যে আর একজনও নেই যিনি শ্রুতির আন্দোলন থেকে কোনো কবিতা আন্দোলন থেকে কোনো উত্তরাধিকার গ্রহণ করেছেন। সেটা তার লাইনের পংক্তির সংস্থাপন এবং তার সঙ্গে ওই ধরনের ছন্দের সূক্ষ্মতা শ্রুতির আন্দোলনের কবিরা ব্যবহার করতেন না। তারা প্রধানত অক্ষরবৃত্ত ব্যবহার করতেন অথবা গদ্য ব্যবহার করতেন। এইখানে যে নতুনত্ব সংযোজন করেছেন অভিক মজুমদার, তা হলো তাঁর যে শিক্ষা, অর্থাৎ বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ, অবশ্যই রবীন্দ্রনাথ এবং শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন এদের কাছ থেকে যে ছন্দের উত্তরাধিকার তিনি পেয়েছেন, সেইটা উনি প্রয়োগ করেছেন শ্রুতির উত্তরাধিকারের সঙ্গে মিশিয়েছেন সেটাকে। এটাকে মেশানোর ফলে কি হয়েছে, একটা নতুন কাঠামো তৈরি হয়েছে। আর শ্রুতি আন্দোলন কবে তৈরি হয়েছিল? 64-65 সালে। আর এটা কত সাল? এটা 2021 সাল। তার মানে 55-56 বছর পরে যখন এইটা আসছে, তখন সেটা কিন্তু পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, তখন সেটা আত্মিকৃত হয়ে যাচ্ছে। আমি আজকেই সকালে এই পাগলের শঙ্খ কর বইতে অভিকের একটি কবিতা পড়তে পড়তে আমি প্রথম 3টি স্তবকে 2 লাইন করে স্তবক বা 1 লাইন 2 লাইনের স্তবক, ছোট ছোট ভাঙা ভাঙা লাইন, আমি ছন্দ ধরতে পারছিলাম না। বড় বড় ক্লাসিক্যাল গাইয়েদের এরকম হয় যে তারা অনেক সময় শ্রোতাকে রাগটা বুঝতে দেন না যে কি রাগ আমি গাইছি। তারপর একটা সময় ঠিক এমন জায়গায় আসে কি পাকড়ে পৌঁছন, তখন বোঝা যায় যে এইটা হলো, এইবার রাগটা বোঝা গেল। এই খেলাটা, এই সাসপেন্স রাখার খেলাটা অনেক সময় কোনো কোনো ধ্রুপদী সঙ্গীত গাইয়ে এটা অনেক সময় করে থাকেন। মানে তারা একটা দুষ্টুমি করেন, অথবা বলা যায় শ্রোতাদের মধ্যে একটা সাসপেন্স তৈরি করা, একটা উৎকণ্ঠা তৈরি করা, রাগটার প্রতি একটা আগ্রহ উদ্গ্রীব করে তোলা রাগটার জন্য, যে কি রাগ শেষ পর্যন্ত এটা হবে। মানে এটা যেমন আপনারা যদি রাশিদ খান শ্যামকল্যাণের রেকর্ডটা শোনেন, তাহলে দেখবেন যে উনি সেখানে তীব্র মাটা লাগাচ্ছেন অনেক দেরিতে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা মানে ইয়েতে ডিক্লারেশন দেওয়া আছে, মানে ক্যাসেটে এটা ঘোষণা করা আছে যে এটা শ্যামকল্যাণ, কিন্তু প্রথম যে উনি এগোচ্ছেন তখন বোঝা যাচ্ছে না যে এটা যতক্ষণ না তীব্র মধ্যম লাগলো ততক্ষণ আমরা ধরতে পারলাম। যে এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু পাঠকের সঙ্গে অভিক মজুমদারের কবিতার ছন্দও করে থাকে। আমি 4র্থ স্তবকে এসে বুঝতে পারলাম যে আমি এই কবিতাটাকে যে ছন্দে পড়তে চাইছি, আসলে কবিতাটা এই যে আমার কাছে এটা একটু গোপন করে রাখলেন তিনি। এই যে এটা কিন্তু অবিরাম অনুশীলনের পক্ষে সম্ভব। বহির্মুখী হয়ে গেলে, যদি আমি কেবলই চাই যে আমার লেখা কেবলই প্রচারিত হোক, তাহলে কিন্তু এই ধরনের সূক্ষ্মতা সম্পন্ন করা যায় না, সূক্ষ্মতা উৎপন্ন করা যায় না, বা তার সৃষ্টি করা যায় না কবিতার মধ্যে। এইবার পাগলের শঙ্খ কর বইটি বিষয়ে আমি আরো 2টি কথা আজ যখন বলার সুযোগ পেয়েছি বলি। 2017 সালের একটি অনুষ্ঠানে আমি শঙ্খ ঘোষের পাশে বসেছিলাম। সেই অনুষ্ঠানে শঙ্খ ঘোষও গিয়েছিলেন, তিনি অবশ্য কিছু বলেননি, কিন্তু আমাকে সেখানে মঞ্চে উঠে একটু কবিতা পড়তে হয়েছিল। তা আমি শঙ্খ ঘোষের পাশে বসেছিলাম। অনুষ্ঠানের মাঝখানে বিরতিতে শঙ্খ ঘোষ আমাকে আমি অভিকের কবিতা তখন কয়েকটা কবিতা পড়েছি, সেই প্রসঙ্গটা তুলেছিলাম। যেহেতু শঙ্খ ঘোষ কিন্তু এরা অনেকেই জানেন না যে অভিকের কবিতা দীর্ঘদিন ধরে শঙ্খ ঘোষ দেখে দিয়েছেন, অর্থাৎ
শঙ্খ ঘোষকে অভিক তার শিক্ষাগুরু মনে করে এমনিতে পড়েও মানে তার ছাত্র সময় অভিক, কিন্তু অভিক কিন্তু শঙ্খ ঘোষকে তার নিজের কবিতার পাণ্ডুলিপি দেখিয়ে আসছেন অনেক দিন যাবত। শঙ্খ ঘোষ দেখছেন। সেই দিন শঙ্খ ঘোষ আমার কাছে বলেছিলেন যে অভিকের লেখা এখন খুব ভালো হচ্ছে। তার কিছুদিন পরেই 2018-তে, অর্থাৎ ঠিক তার পরপরই 2018-তে এই দেশ পাবলিশিংয়ের শুভঙ্কর দে তারা এই পাগলের সঙ্গ করো বইটি প্রকাশ করলেন। এই পাণ্ডুলিপি কিন্তু আপনাদের কাছে আমি জানাচ্ছি, যেহেতু আমি এটা শঙ্খ ঘোষের কাছে শুনেছি এবং অভিজ্ঞের কাছে আমি এই প্রশ্ন করে এই প্রশ্নের সত্যতা যাচাই করে নিয়েছি, যে এই বইয়ের পাণ্ডুলিপি কিন্তু শঙ্খ ঘোষ আগাগোড়া দেখে দিয়েছিলেন। আমি এর প্রকাশককেও আমার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা সাধারণত দেশ কবিতা সংগ্রহ প্রকাশ করেন এবং শ্রেষ্ঠ কবিতা প্রকাশ করেন। খুব কম ক্ষেত্রে তারা একক কবিতার বই প্রকাশ করেন। যেমন গোটা দেশ জোড়া যৌঘর শঙ্খ ঘোষের একটি বই দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল একক কাব্যগ্রন্থ হিসেবে। সাধারণত দেশ পাবলিশিং একক কাব্যগ্রন্থ প্রকাশ করেন না, যা অন্যান্য অনেক প্রকাশন সংস্থা করে থাকে। এই পাগলের সঙ্গ করো কিন্তু এরকম একটি বিরল বই যা দেশ পাবলিশিং একক কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ করেছে। তা আমি জানি যে রাজীবদের পক্ষে একথা জানা, বা ঋতব্রত একজন বিচারক ছিলেন, তার পক্ষেও একথা জানা সম্ভব ছিল না যে এই পাগলের সঙ্গ করো পাণ্ডুলিপি আগাগোড়া দেখে দিয়েছিলেন শঙ্খ ঘোষ। এবং শঙ্খ ঘোষের কবিতা বিচার সম্পর্কে তো আমাদের কারো মনে কোনো প্রশ্ন নেই। তার কাছ থেকে আমরা কবিতা পড়তে শিখেছি। তা মানে তিনি তার যে গদ্য লিখেছেন এবং তিনি কবিতা সম্পর্কে যা লিখেছেন তা থেকে শিখেছি আমরা। এবার আমি সুধীন্দ্রনাথ দত্তের সঙ্গে সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার অভিক মজুমদারকে দেওয়ার সপক্ষে মানে আমি আরও একটি সংযোগ খুঁজে পাচ্ছি, সংযোগের কথা বলবো, যা সুধীন্দ্র দত্তর ক্ষেত্রে প্রযোজ্য। সুধীন্দ্রনাথ দত্তের খুব গুরুত্বপূর্ণ দুটি প্রবন্ধের বই আছে, কুলায় ও কালপুরুষ এবং শবদ। আমরা একটিমাত্র গদ্যের বই রবীন্দ্রনাথ বিষয়ক প্রধানত মানে প্রবন্ধের বই পেয়েছি অভিক মজুমদারের কাছে, যার নাম রক্তমাখা চরণতল। কিন্তু আমি জানি যে অভিক মজুমদারের কাছে প্রস্তুত আছে সম্পূর্ণ একটি প্রবন্ধ পুস্তকের পাণ্ডুলিপি। কিভাবে জানি? কারণ গত প্রায় 10 বছর ধরে আমি অভিক মজুমদারকে দেখছি যে উনি বিভিন্ন জায়গায় উনি লিখিত ভাষণ পাঠ করছেন। যেমন খুব সম্প্রতি 60-এর দশকের উজ্জ্বলতম কবি যিনি, আমি আবার জোরের সঙ্গে বলছি, 60-এর দশকে তো অনেক কবি এসেছিলেন, হাংরি জেনারেশন এসেছিল বা আরও অনেক কবি এসেছিলেন, কিন্তু উজ্জ্বলতম কবি যিনি ভাস্কর চক্রবর্তী, সেই ভাস্কর চক্রবর্তী একটি স্মারক বক্তৃতা তার মৃত্যুদিনে তার স্মারক বক্তৃতা প্রদান করেন অভিক মজুমদার, যা অতুলনীয়। যা আমি ওটা শোনার পর তখন আমি একেবারেই বাড়ি বন্দি, আমি বেরোতে পারি না। আমি অভিকের কাছে তার পাণ্ডুলিপি চেয়েছিলাম, অভিক আমাকে পাণ্ডুলিপি পড়তে দিয়েছিলেন আমার কাছে, আমি সেই পাণ্ডুলিপি পড়েছিলাম। তিনি শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মারক বক্তৃতা দিয়েছিলেন। তিনি নজরুল ইসলাম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্মারক বক্তৃতা দিয়েছিলেন। তিনি কৃত্তিবাস পত্রিকার আহ্বানে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্মারক বক্তৃতা দিয়েছিলেন। এইসব স্মারক বক্তৃতার একটা বিশেষ জায়গা হলো যে কেবল সুনীল গঙ্গোপাধ্যায়, কেবল নজরুল ইসলাম, কেবল শক্তি চট্টোপাধ্যায়, কেবল ভাস্কর চক্রবর্তীর মধ্যেই এই স্মারক বক্তৃতাগুলি সীমাবদ্ধ থাকেনি। এরা কেন্দ্রে যার নামে স্মারক বক্তৃতা তাকে রেখে, তাকে স্থায়ী হিসেবে ধরে ছড়িয়ে পড়েছে তানের মতন। তান যেমন বিস্তৃত হয়ে যায়, ঠিক সেইভাবে বিস্তৃত তানের মতন ছড়িয়ে পড়েছে সে
বক্তৃতাগুলি, সেই ভাষণগুলি যা আসলে লিখিত প্রবন্ধ, সেই প্রবন্ধগুলি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর কাব্য এবং কাব্যতাত্ত্বিক যারা, তাদের স্পর্শ করে এসেছে সেই বক্তৃতার বিষয়। তা তিনি প্রত্যেককে ছুঁয়ে ছুঁয়ে গিয়ে আবার ফিরে এসেছেন যাকে নিয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে তার কাছে। তা সেই যে সুধীন্দ্রনাথ দত্তের কম প্রবন্ধের বই, বুদ্ধদেবের যত প্রবন্ধের বই, শঙ্খ ঘোষের যত প্রবন্ধের বই, এত প্রবন্ধের বই নিশ্চয়ই সুধীন্দ্রনাথ দত্তের ছিল না, যে কিন্তু দুটি মাত্র প্রবন্ধের বই, কিন্তু দুটি খুব গুরুত্বপূর্ণভাবে বাংলা সাহিত্যে এসে গেছে। এখন এটা বলতে পারেন যে বাংলা কবিতার যারা কবিতা লিখছেন তারা সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধ কজন পড়েন বা সে সম্পর্কে এখন ওই কনস্টান্টিন কাবাফি বলে একজন কবি ছিলেন গ্রিস দেশের, তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দ্য পোয়েট হু নোজ হিজ অডিয়েন্স ইজ লিমিটেড ক্যান এনজয় ট্রিমেন্ডাস ফ্রিডম ইন হিজ রাইটিং। এই ট্রিমেন্ডাস ফ্রিডমটাকে কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত একটা উপভোগ করেছেন। আবার আমরা দেখেছি উৎপল কুমার বসু, 60-এর দশকের শক্তি, তাদের কবিতার মধ্যেও আমরা দেখেছি এই স্বাধীনতাকে উপভোগ করতে। এখন আবার আমরা অভিক মজুমদারকেও দেখি যে অভিক মজুমদার যখন কবিতা লেখেন, তার অনেকগুলি কবিতার বই বেরিয়েছে, কিন্তু খুব বেশি জায়গায় তার কবিতা প্রকাশিত হয় না। মানে খুব বেশি জায়গায়, মানে এবার বোধহয় পুজো সংখ্যায় একটি বা দুটি কাগজে, একটা হচ্ছে কবি সম্মেলন, অন্য কাগজটা আমি ভুলে যাচ্ছি, তার দুটি কবিতা, মানে একক কবিতা ছাপা হয়েছে। অথচ তিনি কিন্তু নিয়মিত লিখে চলেছেন এবং তার কবিতার রচনার অনুশীলন রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রবন্ধ রচনার অনুশীলন। প্রায় 25টি প্রবন্ধ তার তৈরি হয়েছে এবং সেটা তার বাড়িতেই আছে প্রবন্ধগুলি। অনেকগুলি প্রবন্ধ আমি পড়েছি এবং শুনেছি। ফলে সুধীন্দ্রনাথ দত্ত যেমন কবিতা লেখার ক্ষেত্রেও ওই পরিশ্রমে বিশ্বাস করতেন, মেহনত, মানে ওস্তাদরা যে কথা বলে যে মেহনত করো বেটা, তা ওই মেহনত করার ব্যাপারটা যেমন তার ভেতরে রয়েছে, যে প্রতিদিন স্বর সাধনা, প্রতিদিন রেওয়াজ, সেই জিনিসটা যেমন রয়েছে মানে কবিতার ক্ষেত্রে, তেমনি গদ্য রচনার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা উপস্থিত আছে। অর্থাৎ তিনি একই সঙ্গে এই দুটো দিকে, অর্থাৎ কবিতা সম্পর্কিত, সাহিত্য সম্পর্কিত প্রবন্ধ রচনার ক্ষেত্রেও যেরকম গুরুত্বপূর্ণ, আমি সেই প্রবন্ধগুলো পড়েছি অনেকগুলো, ওই 25টার মধ্যে আমি অন্তত 11-12টা প্রবন্ধ আমার পড়া। তা সেক্ষেত্রেও যেমন তিনি যেমন গুরুত্ব দিয়েছেন, আবার কবিতা রচনার ক্ষেত্রেও তেমনই গুরুত্ব দিয়েছেন। সুতরাং রাজীব ঘোষকে এবং বহরমপুরের জন্মদিন পত্রিকাকে এবং এই পাগলের সঙ্গ করো পুস্তকের প্রকাশক শুভঙ্কর দেকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, যে লুকিয়ে থাকা, আড়ালে থাকা একজন কবিকে, যিনি কবি এবং প্রাবন্ধিককে, যিনি নিজেকে বাইরে আনতে চান না, সেই রকম একজন কবিকে খুঁজে বার করে তাকে তারা সম্মান জানালেন। এবং এই সম্মান যে আমার হাত দিয়ে আমি অভিককে দিতে পারছি, এটাও আমার পক্ষে একটা মস্ত বড় সম্মানের বিষয়। কারণ আমার চেয়ে বয়সে কেউ ছোট হলে তাকে শ্রদ্ধা করা যাবে না, এমন মত আমি বিশ্বাস করি না। নমস্কার। ঋতুদা এগিয়ে এসো, আমি আছি, আর ভেবে আসো না। মানপত্রটা পাঠ করছি আমি লিখেছি। সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার 2021 আয়োজনে জন্মদিন সাহিত্যপত্র বহরমপুর। প্রাপক কবি অভিক মজুমদার। প্রিয় কবি, আপনি শুধু কবি নন, প্রাবন্ধিক, অনুবাদকও, কৃতি ছাত্র, বরেণ্য অধ্যাপক। আপনার প্রকাশিত 9টি কাব্যগ্রন্থ বাংলা ভাষাকে বিশেষভাবে
আহিত এবং সম্পৃক্ত করেছে। মৃদু স্বরে আপনি কবিতায় কথা বলেন, কিন্তু তার ভাবনা এবং ব্যাপ্তি প্রসারিত। পাঠক পাঠিকাকে কবিতার সলতেটুকু আপনি প্রদীপের মতো মৃদুভাবে তুলতে শিখিয়েছেন। আদ্যপান্ত আপনি একজন মরমী কবি। জীবনচর্চা এবং জীবনচর্চায় প্রতিনিয়ত তা ফুটে ওঠে শব্দের নিবিড় বন্ধনে। লেপচা লোক সাহিত্য এবং অন্যান্য ভারতীয় ভাষার কবিতা বাংলায় তর্জমার ক্ষেত্রেও আপনার স্বকীয়তা নিহিত রয়েছে। আপনার অনুদিত মারাঠি দলিত কবি নামদেব ধসালের কবিতা অনবদ্য। তবে 2018 সালে প্রকাশিত আপনার কাব্যগ্রন্থ পাগলের সঙ্গ করো প্রকৃত কবিতা প্রেমীদের পাগল করে তুলেছে। কখনো কখনো অন্ধ, পাগল এবং হলুদ পাতা এক হয়ে উঠেছে। আপনার কথোপকথন, বিবৃতি, কপাল, চিহ্ন, দহন থেকে দীর্ঘশ্বাস অদ্ভুত এক ঘোর তৈরি করে। আপনি লিখতে পারেন, সুর ঝুঁকে আসে শ্মশান বাতাসে, কথা থেমে যায় মেঘে। অক্ষর শূন্যতা আসলে মহাশূন্যের বার্তা। আপনি রচনা করতে পারেন, একজন প্রকৃত কবি তো প্রকৃত পাগল। আপনার আশ্চর্য কলম তাই লিখতে পারে খানিকটা মলম দিয়ে, আমি কিন্তু বাঁচি, আমি কিন্তু শীতাতপ কবরখানায় অর্থ নিমিলিত শান্ত শোয়া। আপনার কবিতার হাত ধরে অনাসে আমরাও আপনার কণ্ঠে উচ্চারিত হই। আকাশে, শৃঙ্গে, আগুনে, মেলায়, রথে, পাগলের গানে, ফকিরের সঙ্গতে। আপনাকে এবছর সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার তুলে দিতে পেরে আমরাই সম্মানিত, ধন্য, আপ্লুত। আপনার সুদীর্ঘ কাব্যজীবন কামনা করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। সম্পাদক, জন্মদিন সাহিত্যপত্র, 11/1 বাবুলবনা রোড, বহরমপুর, মুর্শিদাবাদ, 12ই ডিসেম্বর 2021। এবার মানপত্র এবং স্মারক তুলে দিচ্ছেন জয় গোস্বামী। মানপত্রটা পড়ে একটু ঋতুদা নেমে আসুন। আসুন, কামিনী ঠাকুর আসুন, প্লিজ আসুন। মারো রিজেক্ট স্টিল মারো, ভিডিও মারো, সব মারো। আমার ফোনটা কোথায় হয়েছে? এক মিনিট এবার মানপত্র তুলে দিতে বলছি কাবেরী দিকে। বিজ্ঞানকে আমার মানপত্র তুলে দিতে বলছি। এবার শুনবো সদ্য সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রাপক কবি অভিক মজুমদারের কাছে কয়েকটি কবিতা এবং তার অনুভূতির কথা। জয়দা কাছ থেকে পুরস্কার পাওয়া এবং সুধীন্দ্রনাথ দত্তের নামাঙ্কিত পুরস্কার পাওয়া, এটা জীবনের একটা স্মরণীয় মুহূর্ত এবং স্মরণীয় ঘটনা বলে মনে করি। তার সঙ্গে জয়দা আমার কবিতা সম্পর্কে যা বললেন, আমার চোখে জল এসে গিয়েছিল। কেননা জয়দার মাপের একজন কবি আমার মতো একজন সামান্য কবিতা লেখকের কবিতাকে এত ভেতর থেকে দেখেছেন, এত ভেতর থেকে ছুঁয়েছেন, এটাও একটা খুব বড় পুরস্কার আজকে আমার হাতে অর্পিত হলো। আমাদের দেশের সবচেয়ে বড় কবি তিনি যখন এত গভীর কথা আমার কবিতা সম্পর্কে বলেন, একদিকে যেমন আনন্দ হয় আর একদিক থেকে খুব ভয় করে। ভয় করে এই জন্য যেন তার কথার মান আগামী দিনে রাখতে পারি। আসলে একজন একা মানুষই লেখে,
সেই একা মানুষ কে যদি কেউ তার ভালোবাসা, তার অনুভূতি দিয়ে স্পর্শ করে, তাহলে ভেতর অব্দি কেঁপে ওঠে। জয়দার কাছে একটাই আবেদন করব, যেন জয়দা আশীর্বাদ করবে যেন আগামী দিনে একটু লিখতে পারি। আমি ছোট ছোট কয়েকটি কবিতা পড়ছি। অন্ধকে বসিয়ে আসি নক্ষত্র লোকের নিচে, কথোপকথন শোনা যায়। যে প্রান্তরে আমাদের আদর পরব ঝরে হলুদ পাতায়, তাকে আমি গানে বেঁধে রাখি, তাকে আমি নৌকা থেকে ডাকি, বৃষ্টিহীনা আয়। বাজাই শরীর নাচি, বাজাই খিদের ভাত, বাজাই এ জন্মটুকু ভালোবাসা। কি বাজাচ্ছি ফিরতি তালে উদ্যত করাত, শেষে উন্মাদ সহসা মেশে হৃদি জলে, মাথা নাড়ে কাঁদে। গুবগুবি বাজাই গোকর্তা, অন্তরিক্ষে ভাসমান ঘুরন্ত প্রাসাদে। পাখিকে শেখাও খাঁচা ভেঙে দিতে, রাত্রিকে শেখাও আরো যত্নে জড়াতে আমাকে। দরজা ভেঙে বাড়ি উল্টে একরত্তি নাও, তুফান সাগরে আনো। যে প্রদীপ পথ দেখায় তর থেকে তাকে আমার বুকের মধ্যে টানো। নিজেকে পোড়াই গানে সুরযন্ত্রে পিষে, রাগে ক্রমশ অদৃশ্য করি, ক্রমশ বসন্ত করি আগে। নিজেকে উন্মাদ করি, গরিব উদ্বাস্ত করি, হাত পাকেটে ছুঁড়ে দিই জলে। ছলে বলে অলৌকিক শ্রাবণ দিগন্ত করি, আয়নার সামনে গিয়ে গুরু গুরু মেশালাম, গুরু গুরু তোমার কাজলে। প্রজাপতি ৮-৯ দিন বাঁচে, কৃত্রিম খাঁচায় ঢুকে আমি দেখি আনন্দ জীবন। ক্ষণ সময়ের রোদ, ক্ষণ সময়ের মেঘ, ক্ষণকালীনের ওড়াউড়ি। আমার ছেলের হাত, আমার মেয়ের হাত চেপে ধরি দুমুঠোয়। পুত্রকে জিজ্ঞেস করি আরো কত লম্বা হবি, আলতো হাতে বেঁধে দিই মেয়ের জীবন। গান কুড়োবো তোমার পায়ে ছড়িয়ে থাকা গান কুড়োবো। স্নানের পরে যখন রোদে মোছো অমন অলোক ধারা, মন্ত্রহারা মাথার পাশে সে গান রেখে খুব ঘুমোবো। স্বপ্নে সে কি উড়ান দেবে, আকাশ জোড়া নীল গহনে পড়বে মনে। শিউলি জীবন, জলদ বাড়ির ছোট্ট জীবন, ফুলকি জীবন, নয়নতারা। ভাঙাতুরি যায় পাগল তোমায় কতখানি চায়, দুঃখে বোঝো। এলোমেলো বয় বাতাস সময়
ঘন দ্রুত লয় রঙ্গে খোঁজো, সাদা দুটি মেঘ, ছেঁড়া উদ্বেগ, অগোছালো ঘর, অন্ধ অমা, পাগল তোমায় কতখানি চায়, ধরে কি কথায় করেছ ক্ষমা। সমস্ত আষাঢ় হয়ে যাবে, আমার নিশীথ বেলা, তোমার গোধূলি খেলা, নদী জলে অনন্ত হারাবে। সারি সারি দর্পণে কাজলে, রূপানুরাগিনী হাওয়া দোলে, আরো দোলে বশীকরণিয়া, রক্তপথে চুনিয়া মুনিয়া, কতবার দিনান্তে ভোলাবে, সমস্ত আষাঢ় হয়ে যাবে। চলমান বাতাসে আভাসে মহাকায় দেখা যায়, ওই দেখা যায় কাকে, তার উড়ন্ত অলোক, গোধূলি বেলার ছায়া হোক, ধাবন্ত ট্রেনের শব্দে জলে কান রেখে গাছের বলকলে শুনেছি সে বার্তা বাসনায়, দেখা যায় ওই দেখা যায়। পাগলের সঙ্গ করো, শহরে অনেক অট্টালিকা, ধুলো, লৌহ পেশি আর ছদ্মবেশী গান। আপনি একটু দিগন্তে দাঁড়ান, আমি তার ব্যাখ্যা খুঁজে রাখি। হাঁটা চলা, আশ্চর্য তাকানো, খানিকটা নাচের মতো ছৌ, সে আমাকে চমকে দিয়ে যায়। ধাতুযন্ত্র তৎক্ষণাৎ বিবৃতি পাঠায়, নিরানন্দ ভরো, রাত্রি জড়সড় ন যজৌ, বরঞ্চ আকাশ লিপি করতে চেষ্টা করো। শহরে খুনের কিন্তু সম্ভাবনা বেশি। আমি বলি পাগলের সঙ্গ করো, মরো। দেহ জুড়ে অশ্রু আর গান, জন্মাবধি পরিচর্যা করি। বলো প্রাণেশ্বরী, কোথা থেকে শুরু হয় ক্ষত? কৃষ্ণ গহ্বরে নক্ষত্র পাড়ি দেয় শূন্যতার মতো। কান্না আমি কখনো সহজে বদলাতে পারি না, গান ডেকে আনি। সেও আসে রৌদ্রে অমলিনা, স্নায়ু ভরে আয়ু ভরে জাগে রুদ্র বিনা। আমি শত ছিন্ন দেহতরি নিয়ে বাঁচি, সহজে কাঁদি না। সঙ্গীতে উদাস নৃত্যে দাহ ঢাকি, আভূমি প্রণত। শেষ কবিতা। কোথা থেকে শব্দ আসে সম্পর্কে জড়ায়, টানা বারান্দায় নকশা কাটা অন্ধকার। আমি তার মধ্যে ক্রমাগত হাত ঢুকিয়ে শব্দ তুলি। বিস্ময়, সেলাম, সংসার, ডাক টিকিট, মহাবিশ্ব, ধুলি। কখনো কখনো খুব ধার লেগে রক্ত পড়ে, কখনো ওদিকে তীব্র কবষ্ণ আঙুল। কেউ নম্র, লজ্জা অবনত, কেউ খোঁপা, কারো এলো চুল। কোথা থেকে শব্দ আসে, কোথা চলে যায়। সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার এই অনুষ্ঠান প্রদানে আমরা এখানেই শেষ করছি। অগ্রজদের প্রণাম জানাই, যারা অন্যরা এসেছে সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে জয় গোস্বামীর কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম, কাবেরীদির কাছে, এবং যিনি প্রাপক গ্রহণ করলেন কবি অভিক মজুমদার, তার কাছেও আমরা চিরকৃতজ্ঞ। ঋতব্রত ভট্টাচার্য অনেক ব্যস্ততার মাঝে এসেছেন, মনিরুল হোসেন, আমাদের মুর্শিদাবাদ থেকে সুমন এসেছেন, অন্যান্যরা এসেছেন, দেশ প্রকাশনী প্রকাশক তিনি এসেছেন, অভিকবাবুর অত্যন্ত কাছের ছাত্র অধ্যাপক তিনিও এসেছেন। সবাইকে কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কলকাতা থেকে বীর বার্তা।